ওয়েস্ট বেঙ্গল আপনি দেখবেন শাস্তি হচ্ছে না, কেন হচ্ছে না? কোন অ্যাডভোকেট এই কেসগুলো নিচ্ছেন আর নিয়ে এই কেসগুলোকে নষ্ট করছে? তো তার মানে অভয়াকে কেউ রেপ করেনি, কামদুনিতে কেউ রেপ করেনি, এমনি এমনি মেয়েটাকে মাঝখান থেকে চিড়ে ফেলে দেওয়া হয়েছিল, এমনি এমনি হসপিটালের মধ্যে একটা মেয়ে অভয় মারা গেল সবার সামনে। সে যে সেক্সুয়াল কথাটা আপনাকে বলেছে, সবাইকে দিয়ে তাকে ওই কথাটা বলে টিজ করান। তার বাড়ি পৌঁছে যান, তার বউকে দেখিয়ে দিন, তার পুরো পাড়ায় প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখিয়ে দিন, দেখুন তো লোকটার করে কিনা। সমাজে অ্যাওয়ারনেস করার জন্য টাকা নেওয়ার প্রয়োজন নেই। এই থানার থেকে কেস রেফার করা এই লোকগুলো হলো একদম সুপার কোরাপ্ট। এদের জন্য নতুন ছেলেমেয়েরা প্রফেশনে থাকছে না। India's first educational talk show. Hello everyone, welcome to Ed Talk India. Today we have a very special guest with us. She has been an Indian dedicated lawyer for over 11 years of experience and she's committed to give us justice. So let's welcome Advocate Meeta Banerjee. Hello ma'am, I would like to have a short introduction of yourself from your side to our audience. Just a small note about yourself. Thank you. First of all, I like to suggest everyone that once my father advised me when I just passed my law examination, তো উনি আমাকে নিয়ে গেছিলেন ল্যাংচা খাওয়াতে শক্তিগড়ে। বাহ, খুব ভালো এক্সপিরিয়েন্স এটা আমার। এবং আমি এটা কেন এই তোমার প্রশ্নের সঙ্গে রিলেটেড সেটাও বলছি। তো শক্তিগড়ে গিয়ে যে দোকান থেকে ল্যাংচা খেলাম, তার উপরে একটা খুব সুন্দর কবিতা লেখা ছিল। তো আমার বাবা আমাকে অ্যাডভাইস করলেন যে এটা পড়ো। তো ওখানে আমি একবারই পড়েছিলাম, আমার এখনো মনে আছে। ওখানে লেখা ছিল, বিজ্ঞাপন বা টিভির গানের হয় না যেন কোনোই মানে, ক্রেতাই আসল বিজ্ঞাপন বিচার করেন গুণমানে। তো মেইন জিনিস কিন্তু এটাই, যাদের আমি আজ অব্দি আমার লিগ্যাল সার্ভিস প্রোভাইড করেছি এবং যারা আমাকে পার্সোনালি চেনে, তারাই কিন্তু আমার সম্বন্ধে সব থেকে ভালো বলতে পারে। নিজের ইন্ট্রোডাকশন নিজে দেওয়ার থেকে বেটার আমি অ্যাডভাইস করব গুগলে গিয়ে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি লিখুন এবং সেখানে আপনি ফটো পাবেন, রিভিউজ পড়ে বোঝাই যায় কোনটা জেনুইন কোনটা জেনুইন না সেটা পাবেন, লিস্ট অফ অ্যাওয়ার্ডস দেখবেন, আমি পদ্মশ্রীর জন্য নমিনেশন পেয়েছি, কেন পেয়েছিলাম সেটাও দেখবেন, কোথায় কোথায় গেছি, কি কি বলেছি, ইন্ডিয়াকে ইউনাইটেড নেশনসে রিপ্রেজেন্ট করেছি, সার্কে গেছি, সেগুলো আপনারা দেখে আপনারা বলুন আপনারা আমার সম্বন্ধে কি বলবেন, সেটাই হবে আমার আসল ইন্ট্রোডাকশন। very good ma'am, very nice. And yes, her profile is available on Google. Just search on Meeta Banerjee and you will find Advocate Meeta Banerjee and you will find her profile. There is all the information about her awards, her achievements, her experience, her journey. And today we have her with us, so we'll dive more deeper with the questions. Okay ma'am, can we start? Okay, let's start with a simple question first. Do you believe current laws, এখনকার যে laws গুলো ইন্ডিয়াতে চলছে, do you think those are sufficient to protect women? Law is sufficient. Okay. Law is very strong. Okay. But implementation of the law and the person who is representing you, their competency is questionable. Okay. মানে আমি খুব ভালো করে বলছি যে আমাদের দেশে সমস্ত কিছুর জন্য আইন আছে, বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের সুরক্ষার জন্য আইন প্রচন্ড শক্ত, প্রচন্ড সবল। এবং যারা জাজশিপ করছেন, যারা আমাদের জাজ আছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন বা যারা অথরিটিতে রয়েছেন, তারা সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ইউজুয়ালি প্রচন্ড পক্ষপাতী। প্রবলেমটা কি হয় যে যখন আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে ঠিক চয়েস করি না এবং ঠিক চয়েস না করার জন্য তার অজ্ঞতার জন্য সে কিন্তু কেসটাকে ঠিক রিপ্রেজেন্ট করতে পারে না। তুমি যেই কথাটা জিজ্ঞেস করছো যে ইমপ্লিমেন্টেশনের প্রশ্নটা এখানে আসছে, যে তার ভুল রিপ্রেজেন্টেশনে তোমার কেসটা নষ্ট হলো বা আমার কেসটা নষ্ট হলো, আমি বললাম ল উইক না, ইমপ্লিমেন্টেশন অফ ল উইক। যার কাছে আমরা যাচ্ছি আমাদের জানতে হবে সেই মানুষটা কে। সেই মানুষটা যদি একজন ভালো অ্যাডভোকেট হন, উনি কখনো থানায় গিয়ে বসবেন না, কারণ উনি নিজে লিমিটেশন জানেন, উনি জানেন আমি কোথায় যাব না। এবং সেই মানুষটা পড়াশোনা করার জন্য বা সে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য সে এতটাই ব্যস্ত থাকবে যে সে থানায় গিয়ে বসবে না বা তাকে গিয়ে কেস চাইতে হবে না।
যে ভালো কাজ করে, সে যে কোনো ফিল্ডে, ভালো ডাক্তার হোক, ভালো অ্যাডভোকেট হোক, সে কিন্তু একদম তোমার কস্তুরীর মতন, মৃগনাভির মতন তার গন্ধ চারদিকে ছড়াবে। ভালো কাজ সবসময় অ্যাপ্রিসিয়েটেবল হবে এবং খারাপ কাজ হবে না। সুতরাং এই প্রশ্নটা আসেই না। ল প্রচন্ড স্ট্রং, ইমপ্লিমেন্টেশন অফ ল ইজ উইক, তাও কিন্তু শুধুমাত্র তার জন্য যেই মানুষটার হাতে আমি কেস দিলাম আমার দোষে, যে আমি যাচাই না করে পুলিশ আমায় বললো, আমি অন্ধের মতন একটা লোকের কাছে চলে গেলাম। আমার মানে মাইন্ড, আমার রিজনেবল মাইন্ড আমাকে জিজ্ঞেস করলো না যে এই লোকটার নামে পুলিশ আমায় কেন বলছে। আচ্ছা আমি একটু গিয়ে দেখি তো এই লোকটাকে, আমি একটু খোঁজ নিত, আমার ইনটিউশন কি বলছে এই লোকটার সম্বন্ধে আমি দেখি তো। এগুলো করছি না, ফলে কি হচ্ছে, সে আমাদের একটা মানে ধারাবাহিক একটা জায়গায় ফেলে দিচ্ছে। এরম হবে, এরম হবে, এরম হবে, ও সবার ওরম হয়, ও কেউ শুনবে না, এত কথা কেউ বলবে না। আর সবচেয়ে বড় কথা, এরা আপনার সঙ্গে কেস নিয়ে আলোচনা করতে চাইবে না। এর জন্য চাইবে না কারণ আপনার সঙ্গে আলোচনা করলেই তো ধরা পড়ে যাবে যে উনি নিজে কতটা আইন জানেন। তো এই ধরনের লোকদের চিনুন। ল উইক না, ল খুব স্ট্রং। আপনি যাকে চয়েস করছেন সে ইনকম্পিটেন্ট। আর আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে মিসট্রায়াল বলে কোনো কনসেপ্ট এখনো ইন্ট্রোডিউসড হয়নি। বিদেশে যদি কোনো অ্যাডভোকেটের ইনকম্পিটেন্সির জন্য কোনো কেস ধরো তোমার হাঁটছে, বুঝতে পারছে যে এই লোকটা ইনোসেন্ট, এর যে অ্যাডভোকেট আছে এ কম্পিটেন্ট নয় এবং এর জন্য এই কেসটার ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু যার সঙ্গে সঙ্গে মিসট্রায়াল ওটাকে বলে দিয়ে নতুন করে অ্যাডভোকেট নিতে বলে। কিন্তু আমাদের দেশে নেই। তো যখন এই সিস্টেমটা আমাদের দেশে নেই তখন আমাদের কম্পিটেন্ট হতে হবে। এই মিসট্রায়ালের সব থেকে বড় উদাহরণ হলো অভয়ার কেস। আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি, এই মিসট্রায়ালের সব থেকে বড় উদাহরণ হলো অভয়ার কেস, কামদুনির কেস। এইগুলো সব থেকে বড় উদাহরণ। মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় মেয়েদের সঙ্গে কোনো ক্রাইম হলে, ক্রাইম তো হবেই, ক্রাইম হচ্ছে, ক্রাইম হওয়াটাকে আমরা যদি রেস্ট্রিক্ট নাও করতে পারি, শাস্তি কিন্তু সবখানে হচ্ছে। একমাত্র ওয়েস্ট বেঙ্গল আপনি দেখবেন শাস্তি হচ্ছে না। কেন হচ্ছে না খেয়াল করুন তো, এরা কারা, কোন অ্যাডভোকেট এই কেসগুলো নিচ্ছেন আর নিয়ে এই কেসগুলোকে নষ্ট করছেন। কেন নষ্ট করছেন? টেকনিক্যালি আজকের দিনে কিন্তু তার মানে অভয়াকে কেউ রেপ করেনি, কামদুনিতে কেউ রেপ করেনি, এমনি এমনি মেয়েটাকে মাঝখান থেকে চিড়ে ফেলে দেওয়া হয়েছিল, এমনি এমনি হসপিটালের মধ্যে একটা মেয়ে অভয় মারা গেল, কারণ তার অ্যাডভোকেট ঠিক করে কাজ করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার অ্যাডভোকেট ঠিক করে কাজ করেনি। এভিডেন্স যে না জানে, সে ট্রায়াল যে করেনি কোনোদিন, সে একটা বিশাল নাম হয়ে শুধু বললো আমি হাইকোর্ট ছাড়া কাজ করি না, এর জন্য করি না কারণ সে ট্রায়াল করতে জানে না। রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, সে ট্রায়াল করতে জানে না। তার যদি থাকে কারো হেল্প না নিয়ে উনি একদিন ট্রায়াল করতে আসুন ট্রায়াল কোর্টে, সবার জন্য তো কোর্ট খোলা, কেন আসছে না? এর জন্য কেস আসছে। ইমপ্লিমেন্টেশন উইক, আমাদের সিলেক্ট করা আমাদের রিপ্রেজেন্টেটিভ ভুল, তার জন্য কেসের আমাদের কমন সিটিজেনদের নলেজটাও দরকার, নলেজটা দরকার, অ্যাওয়ারনেস দরকার, প্রশ্ন করতে হবে। উকিল বাবু উত্তর দেবেন না এই কথাটা শুনে তো লাভ নেই। জাস্ট বিকজ সামনে পুলিশ অফিসার আছে ভয় পেয়ে শুনে নিলেই হবে না। না না, কেন শুনবো? এক্স্যাক্টলি, আমরা যখন সবকিছুতে নিজের বুদ্ধি লাগাই, সবকিছু ডাবল থটস করি, আমাদের নিজের বাচ্চাকে এখানে বেরোনোর আগে 4 বার বলি, নিজে কোথাও কাউকে ক্যান্সেল করার আগে 4 বার একটা লিপস্টিক কেনার আগে আমরা 4 বার গুগল করি, হ্যাঁ রিভিউ গুগল করি, বারবার রিভিউ করি, একটা হোটেলে খাওয়ার আগে রিভিউ করি, আর জীবন এমনি বিনা রিভিউতে দিয়ে দেবো? সেটাই, রিভিউ অনেক সময় ফলস হয়, আমি সেটাই যাচ্ছি না, কিন্তু একটা পার্সনের সঙ্গে যখন আপনি মিশছেন, তাকে যখন এনকাউন্টার করছেন, তখন সে ফলস হবে না। বিফোর চুজিং at least an advocate for such a personal issue, it is Advocate, important to cross doctor, check. একদম অ্যাডভোকেট ডক্টরকে Doctors, yes. আপনাকে তো ক্রস চেক করতে হবে। লাইফের ব্যাপার না ওটা, লাইফ এন্ড মানে আপনি এটা এরকম মিস্টেক যে এটাকে আপনি রিরাইট করতে পারেন না। রিরাইট করা যাবে না, কোনোভাবে ব্যাকও করা যাবে না। না ব্যাক করতে, তার ব্যাক দেখুন না, আমি আপনাকে একটা ঘটনা বলি। কদিন আগেই একটি কেস করলাম, মানে এখনো কেসটা অনগোয়িং। ছেলেটি আপনার ইন্টেলিজেন্স ব্যুরোর আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সেটি একটি মেয়েকে প্রমিস টু ম্যারেজ করে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বারবার সহবাস করে এবং বিয়ে করে না। মেয়েটির থেকে টাকা পয়সা নেয়, তার ফ্যামিলির লোকেরা পুরো ইনভলভ ছিল। দুর্ভাগ্যের বিষয় হলো, মেয়েটি যখন প্রথম অ্যাডভোকেটের কাছে যায়, সেই অ্যাডভোকেট কিন্তু ওদের অত্যন্ত পরিচিত ছিল, মানে মেয়েটি সেই ভদ্রলোককে মামা বলতো। এবং শুধু আইবির ইন্টেলিজেন্স ব্যুরোর অত বড় অফিসার বলে ভদ্রলোকের কেসটাকে পুরো নষ্ট করে, শুধু একটা সামান্য ইচ্ছাতে ওর ওই প্যানেলে যাবে হয়তো।
আপনি বুঝুন, এটা এটা কিন্তু খুব মাইনর ব্যাপার। এবং ছেলেটির বাবা মার বেল হয়ে যায়, তখন মেয়েটিকে জানানোও হয় না। আজকালকার দিনের মেয়েটিও আপনার স্কলার, সে দেখছে যে বেল হয়ে গেছে, তখন সে কি করে, তখন সে কিন্তু সেই গুগল সার্চ করলো, পার্সোনালি একটা মানুষকে জানলো। একজন অ্যাডভোকেট সে আপনার থেকে তার রেমুনারেশন চাইবে, এটা খুব অবভিয়াস। কারণ আপনি যেরকম এখানে ইন্টারভিউ নিচ্ছেন, আপনার সময়ের দাম, এটা আপনার কাজ। ঠিক একজন অ্যাডভোকেট যিনি আছেন তারও কিন্তু ওটা কাজ। এবার অনেক অ্যাডভোকেটকে আপনি দেখবেন, বিশেষ করে যারা যায় না তারা কি করছে, আপনাকে ও ছাড়ুন না, ওটা হবে। তাহলে আপনার ইনফ্রাস্ট্রাকচার চলছে কি করে, আপনার জুনিয়রদের আপনি টাকা দিচ্ছেন কি করে, আপনি গাড়ি করে আসছেন কি করে। অ্যাডভোকেটদের ফিজ নেওয়াটাই কিন্তু কোনো ক্লায়েন্টের কোনো আপত্তি নেই, কিন্তু ফিজ নেওয়ার পর আপনি কাজটা করুন। কাজটা না করায় আপত্তি। আর কম্পিটেন্ট না হলে কেস নেবেন না। একদম কম্পিটেন্ট নই, আমাকে আজকে ট্যাক্সের কেস বলে আমি নেবো না, আমি জানি না ট্যাক্স, আমি কম্পিটেন্টই নই ব্যাপারে, আমি কেন নেব? খুব অনেস্টলি একটা মানুষ সব জানতে পারে না। তো ওই ছেলেটিকে, এবার ওই ছেলেটি ওই ঘটনাটা করার পর সে খুঁজে আসে, এবং ছেলেটি মেয়েটিকে না জানিয়ে কশিং এর জন্য চলে যায়, মানে কেসটাকে খারিজ করে দেওয়ার জন্য হাইকোর্টে। আমরা গিয়ে হাইকোর্টে কশিং আটকাই। মেয়েটার ল্যাপটপ, মেয়েটার থেকে 10 লাখ টাকা নিয়েছিল, যার মধ্যে থেকে 7 লাখ টাকা দিয়েছিল। 7 লাখ টাকা আমরা কোর্টে ফ্রিজ করাই। আরো মজার ব্যাপার হলো, ছেলেটি এবার নিজে অ্যান্টিসিপেটরি বেলের জন্য যায়, অ্যান্টিসিপেটরি বেলটা আমরা রিজেক্ট করাই। এই কেসে মেয়েটির নাম পুলিশ বলে দেয়, যেটা বলতে পারে না, কোনো সেক্সুয়াল অ্যাসল্টের ভিকটিমের নাম বলতে পারে না। পুলিশ যখন বলে দেয় তখন কিন্তু আমাদের জেম বারাসাত কোর্টের পুলিশের এগেনস্টে স্টেপ নেয়, সেটা আমরা করে। তো আমি এটা মানি না যে এই লোকটা ওকালতি করেই তার জীবন জীবিকা চলছে, সে এটা জানে না। আর যদি না জানে তাহলে তার এই প্রফেশনে আসা উচিত না। এটা তো খুবই একটা ছোট মাইনিউট ঘটনা, তো রিপোর্ট করতেই হবে। না, রিপোর্ট করতে হবে, এবং আমি নাই জানতে পারি, আমি না জানলে আমি এত সেন্সিটিভ ম্যাটারে হাত দেবো না। এক্স্যাক্টলি, কারণ ওটা তো পার্সোনাল লাইফ। ওকে, হ্যাঁ। তো যেটা বললেন আর কি, মানে তাহলে যে কোনো জিনিস চুজ করার আগে অনেক বেশি মানে ইনটিউশনের উপর যাওয়া উচিত, ক্রস চেক করা উচিত, মানে অ্যাটলিস্ট নিজের সান্ত্বনার জন্য যে আমি ট্রাই করেছি। ঠকে যাওয়ার অ্যাটলিস্ট আগে যে মুহূর্তে এক ফোঁটা ডাউট আসছে, হ্যাঁ, ক্রস চেক করুন। যেই মুহূর্তে বলছে যে না ওই পরে হবে টাকা পয়সার কথা, তখনই জানবেন কিছু একটা ব্যাপার আছে, সামথিং ইজ ভেরি ফিশি। বিকজ আ প্রফেশনাল লয়ার উইল বি টকিং অ্যাবাউট না না না, প্রফেশনাল লয়ার আপনাকে পরিষ্কার, আমি আমার ক্লায়েন্টদের বলি যে সব থেকে বড় কেস করতেও হাইকোর্টে 1500 টাকা লাগে। এই যে বিপুল এত লাখ টাকা আপনার থেকে চাইছি, এটা আমার প্রফেশনাল ফিজ। এখানে কোনো মিথ্যে বলার তো প্রয়োজনই নেই। সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করতে 975 টাকা লাগে, 25 টাকা ফেরত আসে। কিন্তু যে অ্যাডভোকেট করছেন, আমরা তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে আছি, আমরা তো যে কোনো ফিজ নিতে পারি, আমাদের তো কোনো বান নেই। যেখানে বান নেই সেখানে মিথ্যা কথা বলার দরকার কি, তাই না? মিথ্যা বলা তো প্রয়োজন নেই, আননেসেসারি মিথ্যা বলে কি হবে? এটা তো পার্সোনাল কন্ট্রাক্ট, কোনো ক্লায়েন্টের থেকে কোনো অ্যামাউন্ট, এটা তো পার্সোনাল। হ্যাঁ, আমি এটা অনেক পডকাস্টে বলেছি, আমি নিজেই একটি কেসে একটি মেয়ের থেকে 5-7 লাখ টাকার উপর নিয়েছি, এবং তার পাশে একটি মেয়ে এসে বসেছে যার ওরকমই কেস, এবং সে লোকের বাড়ি কাজ করে। ওকে বলেছি তোমার আমাকে কোনোভাবে জেরক্সের টাকা দেওয়ারও দরকার নেই, এবং দুজনেই পাশাপাশি বসে। কিন্তু ওই মেয়েটিকে বলেছি যে 7 লাখ টাকা, তাকেও কিন্তু বলেছি আমি যে তুমি এই টাকাটা দিলে বলে ওর কেসটা আমি করতে পারলাম, কারণ এখান থেকেই তো টাকাটা আসছে। অনেস্টির কোনো বিকল্প হতে পারে না। একটা মানুষ যদি কাউকে সত্যি বলে, তাহলে তার ক্লায়েন্ট জানবে যে না, মিতাদি আমার থেকে বেশি টাকা নিতে চাইছেন, আমার কাছে এত টাকা নেই, আমি তাই যাব না। কিন্তু কাল যদি টাকা কোনো ম্যাটার না হয়, তাহলে আমার ফার্স্ট এবং লাস্ট চয়েস উনি হবেন। ওইটাই মেন জিনিস। আর এটা কিন্তু তুমি ওই কোনো উল্টো পাল্টা কথা বলে ভুজুম ভাজুম দিয়ে কাউকে বোঝাতে পারবে না। হ্যাঁ, যেটা নরমালি করে আর কি, আমরা যেটা দেখেছি। আপনার কিছু ভাবতেই হবে না, সব দেখে নেব, করে নেব। না কেসের ডিটেলস জানতে চাইবে, জাস্ট একটা সলিউশন আসতে চায়। কেসের ডিটেল না, উনি তো ওটা তোমাকে বলছে না, উনি একই সঙ্গে তোমার প্রচুর কেস নিচ্ছেন। এক্স্যাক্টলি। তাহলে ন্যাচারালি কোয়ালিটি রাখতে গেলে তো তোমাকে কোয়ান্টিটিতে কম্প্রোমাইজ করতেই হবে।
কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো কখনো একসঙ্গে হতেই পারে না। না হলে ডেপথে যাবে কি করে? সময় পাবে কি করে? একটা Right. কেসের পিছনে কতদিন আমাদের সেটা নিয়ে পড়তে হয়, সুপ্রিম কোর্ট কি বললো, পজিটিভেও বলেছে নেগেটিভেও বলেছে। Exactly. এবার Advocate is like পুরো স্টোরি জানতে হয় তাদের। স্টুডেন্ট ইজ লাইক Yes. স্টুডেন্ট, তুমি সারা জীবন পড়ছো Yes. এবং প্রত্যেকদিন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে ফার্স্ট হচ্ছ। পাস করলে হবে না, ফার্স্ট হতে হবে every day. এভরিডে। না হলে it's not a win. হ্যাঁ, তুমি একটু এদিক ওদিক বললে তোমাকে জাজ ওখান থেকে সোজা কোয়েশ্চেন করবে। আর ধরো আমাদের মতো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমরা প্র্যাকটিস করি, তো লাইভ স্ট্রিমিং এ দেখা যাবে তো। অতটা কনফিডেন্স থাকতে হবে। অতটা কনফিডেন্ট, ভুল বলতেই পারি, মানুষ তো কাজ হ্যাঁ। যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করবে না তার ভুলও হবে না। কিন্তু আমার ভুলটা থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমি এই ভুলটা করেছি, ভবিষ্যতে এই ভুলটা আমি আর করবো না, কারণ আমার এই জায়গাটাতে ভুল হয়েছিল। অনেস্টি থাকলে মিস্টেকে কোনো ব্যাপার নেই। এই জন্য অ্যাডভোকেটদের লার্নেড বলা হয়। আমরা কিন্তু সারা জীবন শিখছি, এর জন্য আমরা লার্নেড। রাইট। ম্যাম আরেকটা বলবো, এখন কারেন্ট যে সিচুয়েশন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চলছে, women are not getting protected, even children are not getting protected. What do you think are the basic actions বা স্টেপ যেগুলো নেওয়া উচিত আরেকটু যাতে ফেয়ার হয় জাস্টিস আমাদের কাছে? সব থেকে আগে ফেয়ার জাস্টিস পেতে গেলে যত ডিস্ট্রিক্ট কোর্ট আছে, যে ট্রায়াল কোর্ট আছে, সেই ট্রায়াল কোর্টে লাইভ স্ট্রিমিং সিস্টেম চালু করা উচিত। কারণ বেশিরভাগ ট্রায়াল কোর্টে, এটাও কিন্তু পুরো দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ ট্রায়াল কোর্টে কিন্তু ম্যাজিস্ট্রেটের পাশে পুলিশ অফিসার দাঁড়িয়ে থাকে, যেটা সে থাকতে পারে না। এবং একটা প্রচন্ড ইনফ্লুয়েন্স সেই লোকাল কোর্টের যে দালাল চক্র থাকে তাদের থাকে। এবং এই দালাল চক্র কিন্তু, আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি, বেশিরভাগ জুডিশিয়াল অফিসাররাই সৎ। মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজদের সম্বন্ধে তো আমি বলছি না, মানে দে আর সুপার অনেস্ট, তাদের নিয়ে কিছু বলারই নেই, তারা আছে বলে তাও আমি বলছি আর তুমি শুনছো। কিন্তু লোয়ার জুডিশিয়ারিতে এরকম প্রচুর লোক আছেন, প্রচুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন যারা কিন্তু সৎ না, যারা পুলিশের গাড়িতে আসছেন এবং যারা একদম ওই দালাল চক্রর সঙ্গে জড়িত। এই দালাল চক্র প্রত্যেকটা কোর্টে আছে, যাদের থানার থেকে কেস রেফার করা হয়। এই থানার থেকে কেস রেফার করা এই লোকগুলো হলো একদম সুপার করাপ্ট। এদের জন্য নতুন ছেলেমেয়েরা প্রফেশনে থাকতে পারছে না, কারণ কাজ নেই। এবং এরা কোনো ভালো অ্যাডভোকেটকে কখনো দাঁড়াতে দিতে চায় না। তারা কি করে, তারা ওই যে তাদের গ্লাভস ইন হ্যান্ড আছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তাকে বলে দেয় ও আসলে বেল দেবেন না, বা একই ঘটনা অন্য একজন এসে বেল পেল। আর ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট তো রেজাল্ট চাইছে, সে তখন কিছু এদিক ওদিক না ভেবে সে সোজা ওই লোকটার কাছে চলে যাচ্ছে, যেই লোকটা আজকে আপনার বেল করাচ্ছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, নাম করে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, সনিকা সিং চৌহান আর বিক্রম চ্যাটার্জি। বিক্রমের বেল পাওয়ার জন্য যেই কথাগুলো বলা হয়েছিল, কাগজে লেখা হয়েছিল, তার জন্য এই যে কেসটা ছিল ওটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কেস ছিল, যেটা 2 বছর খুব বেশি হলে শাস্তি হতে পারত। সেই কেসটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে চলে আসে। সেটা মার্ডার কেসে কনভার্ট হয়ে যায়, যার অন্তত 7 থেকে 10 বছর আপনার, 14 বছর আপনার শাস্তি হবে। তো এটা কেন হলো? ও ওই মুহূর্তে ভাবলো আমি বেল পাবো। বেল তো ফান্ডামেন্টাল রাইট। গেটিং ফেয়ার ট্রায়াল ইজ আ ফান্ডামেন্টাল রাইট অফ অ্যাকিউজ পারসন, ওটাকে কোনোভাবেই কেউ ডিনাই অ্যান্ড ডিসপিউট করতে পারে না। কিন্তু বেল পাওয়ার জন্য অ্যাডভোকেটরা কি করেন, তারা যা হোক একটা বলে দিয়ে বেলটা করে নেয় এবং পরবর্তীকালে কেসটা জড়িয়ে যায়। এবার আপনি কাকে বলবেন? একটা মানুষ যে লেখাপড়া জানে না, বুঝছে না, করছে তাকে, না বিক্রম বাবুর মতন ওরকম স্ট্রেচারে যারা আছে তাকে? সে একবার দেখলো না সই করার আগে আমি কিসে সই করলাম, কি লেখা হলো, কি বলা হলো? 2 বছরের যেটা অ্যাক্সিডেন্টের কেস ছিল সেটা টার্ন হয়ে গেল আপনার একদম চোখ বন্ধ করে মার্ডার কেসে। কেন হলো? এই কেন হলো প্রশ্নের উত্তরটা নেই কেন? আর এটা হওয়ার পরও তারা বেশিরভাগ কি করে, তারা খুব বেশি করলে নয়তো ওই একই অ্যাডভোকেটের কাছে থেকে যায়, কারণ প্রথমেই এত টাকা চলে গেছে তাদের। আর না হলে কি করে, যদি অন্য কারোর কাছে যায়ও, সেই আগের লোকটার মুখোশটা কিন্তু খুলে যায় না। তো কি হয়, আরো কিছু লোক এদের ভিকটিম লিস্টে জড়িয়ে যায়। তো এটা কিন্তু বেসিক্যালি আমাদের ভুল, অ্যাওয়ারনেস না থাকা আর চোরকে চোর বলতে না পারা সব থেকে বড় অপরাধ।
হুম। পৃথিবীর সব থেকে বড় অপরাধ হলো অন্যায়কারীকে ছেড়ে দেওয়া, তাকে আড়াল করা এবং অন্যায় সহ্য করা। এর জন্য কোনো পেনাল প্রভিশন নেই, কিন্তু থাকা উচিত ছিল। রাইট, অ্যাজ কমন সিটিজেন আমরা ভাবি যে আমরা অনেক স্মার্ট, আমাকে স্ক্যাম করছে, না হতে পারে না, এটা ভেবে ভেবেই স্ক্যামাররা স্ক্যাম করে দিয়ে চলে যায়। হচ্ছেই তো। স্ক্যাম তারাই হয় যারা নিজেকে সবচেয়ে বেশি স্মার্ট ভাবে যে আমাকে কেউ স্ক্যামই করতে পারবে না, হুম। তখনই তাকে স্ক্যাম করে দিয়ে যায়। বিকজ যখন ও স্ক্যাম হচ্ছে তখন ও তার মনে হয় না না আমাকে স্ক্যাম করবে, না না, এরকম একটা Too ব্যাপার। smart. I'm too Yeah, smart I'm to too be smart, embarrassed. exactly. হুম। Too smart to learn, too smart to call out, too smart to stand up. যে না না, I'm not getting cheated, this না, is না, the না। right, he's a lawyer, he is right, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কারণ সে কিন্তু এক্সপ্লেন করছে না। আমি আবার বলছি, ইয়েস, যে একটা সান্ত্বনা দিচ্ছে, এভরিথিং উইল বি ফাইন, তোমার কিছু দেখতে হবে না, চোখ ও বন্ধ তুমি করে- বাড়ি চলে যাও না। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে, হয়ে যাবে বেল। বাট তারপর কি হলো, তারপর আর দেখলো বেল না। হওয়াটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো হলো একটা মানুষ যে একটা মিথ্যে অ্যাকিউজেশনে ফেসেছে তাকে বেকসুর করে বের করে আনা, তার সম্মান, তার জীবনটাকে রক্ষা করা। বেল তো হবেই, বেল তো হবে, বাট যে দাগটা লেগেছে ওই দাগটা তো ডাক্তারকে তো, main। হ্যাঁ, ট্রায়ালের জন্য আমাকে ভাবতে হবে। বেল তো হবেই, কতদিন মানে বেশিরভাগ কেসে কতদিন কাস্টাডি ট্রায়াল হলেও তো বেল করতে হবে, Right. ছাড়তে তো হবেই ছাড়তে তাকে। তো হবে। যদি সে নির্দোষ থাকে তাহলে কখনোই ভারতীয় আইনে তার শাস্তি হবে না, হুম। যদি আপনি ঠিক অ্যাডভোকেটের কাছে যান। না হলে আরজি করার মতো কেস হতে পারে। হুম। কারেন্টলি কারাপশন অফেন এফেক্টস জাস্টিস ডেলিভারি। এখনকার হ্যাঁ। দিনে কারাপশনটা এতটা মেন হয়ে গেছে যে জাস্টিস ডেলিভার হচ্ছে না। তো মানে এতটা বেশি ইনভলভ করছে, এরকম কি কিছু কমন কেসেস আছে যেটার জন্য কারাপশন ইনভলভ? মেন করাপশন ইনভলভ হয়, কিন্তু খেয়াল করবেন এখন বেশিরভাগ কেস কি থানাতে সেটেলমেন্ট করে দিচ্ছে কলকাতা পুলিশ। আচ্ছা। মানে এটা আমি একদম এটাও দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পুলিশ থানাতে কেসকে সেটেলমেন্ট করছে। কলকাতা পুলিশ না, মানে ক্যালকাটা পুলিশ, আমরা যে সি বলি, হুম। সিপি যেটা বলা হতো, এখন ওই সিপির মানে হলো কর্পোরেট পুলিশ। কারণ ক্লায়েন্ট এখন কিন্তু অ্যাডভোকেটের হয় না, পুলিশ অফিসারটির হয়, এবং তিনি তার যে এজেন্ট দালাল বাবু আছেন, যিনি থানায় বসেন বা তার জুনিয়র থানায় বসেন, তার কাছে দেয়, এবং ক্লায়েন্টের থেকে কি টাকা নেওয়া হবে, সেই টাকাটা উনি কতটা পাবেন, এবং উনি সব বলে দিচ্ছেন, এটা হয়। এবার আপনি এটার খুব গ্রাসরুটে নামুন, যেটা কেন হচ্ছে। কারণ দেখুন, আমাদের ফেটার্নিটিতে এরকম প্রচুর অ্যাডভোকেট আছেন হুম। যারা আপনার বলছেন টু কিপ মাই স্পাইন স্টেট আই রিজাইন বলে সে অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে রিজাইন করে দিচ্ছেন। আচ্ছা। আছেন, জয়ন্ত মিত্র স্যার এখনো আছেন। জয়ন্ত মিত্র স্যারকে হয়তো রিচ করাটা সবার পক্ষে সম্ভব না, হুম। কিন্তু উনি ছাড়াও তো অনেস্ট অ্যাডভোকেট আছেই। অনেস্ট অ্যাডভোকেট যদি না থাকে তাহলে কিভাবে একটা মানে সিস্টেম চলছে? অনেস্ট মানুষকে অনেস্ট সবখানে, অ্যাডভোকেটস তো আছে, অনেস্ট জাজেস অনেস্ট আছে, জাজেস না আছে, হলে তো সবাই জেলে চলে যেত। অনেস্ট পুলিশ অফিসারও তো আছে। রাইট। এবার মূল প্রবলেমটা কি, খুব ভালো করে বুঝতে হবে যে একটা লোক যা 1.5 লাখ টাকা মায়না, সেই লোকটা 4টে আইফোন নিয়ে ঘুরছে, তার বউয়ের জন্য আলাদা গাড়ি আছে, তার 6টা বাড়ি আছে, এবং এত কিছুর পরও আমি প্রশ্ন করছি না যে কেন আছে। কেন আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কেন আসার থেকে বড় প্রশ্ন হলো কিভাবে আছে। আমার মতে প্রত্যেকটা পুলিশ অফিসারের কটা ফোন আছে, তার স্পাউসের কটা ফোন আছে, তার পুরো ডিটেলিং করাপশনকে বন্ধ করার জন্য একদম অথরিটির কাছে থাকা উচিত। আপনি এটা দেখুন, তার কটা ব্যাংক অ্যাকাউন্ট, তার কি কি সম্পত্তি আছে, এবং তার ফোন থেকে কোন কোন অ্যাডভোকেটকে ফোন করা হচ্ছে, কারা কারা থানায় গিয়ে বসছে, তাদের একটা লিস্ট বার করুন। করে এবার পুলিশ অফিসারকে ডেকে জিজ্ঞেস করুন যে এরা থানায় কি করছে। অ্যাডভোকেট থানায় যেতেই পারে, কিন্তু একই লোক সব কেস পাচ্ছে কি করে? একই কেসের একজনের বেল হয়েছে, একজন অ্যাডভোকেটের একটা গ্রুপ দাঁড়িয়েছে, সিন্ডিকেট দাঁড়িয়েছে, বেল হয়েছে, এবং আরেকটি ওরকম সিমিলার কেসে আরেকজন ইন্ডিভিজুয়াল কোন অ্যাডভোকেট দাঁড়িয়েছেন যিনি কোনো সিন্ডিকেটের পার্টনার, তার বেল হয়নি। সাথে সাথে উচিত হলো একটা অথরিটির জিজ্ঞেস করা যে এই দুটো তুমি ডিসক্রিমিনেশন কিভাবে করলে। এর জন্য উচিত হলো লাইভ স্ট্রিমিং শুরু হওয়া। লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেলে যখন জব সব কুছ দিখতা হ্যায় তো কুছ নেই বিকতা হ্যায়। এরকমও দেখা আছে যে থানায় বসে রেপ কেসকে সেটেল করতে, পুলিশকে জানতে হবে তার এখতিয়ার কতটা, প্রথম কোয়েশ্চেনই উঠবে যে গেছিল কেন মেয়েটা, গেছিল কেন মেয়েটা, বেশ করেছিল গেছিল, তুমি চাকরিটা করছো কেন।
এটা বলার পর যেদিন আমরা বলবো বেশ করেছিলাম, গেছিলাম, তুই চাকরিটা করছিস কেন, তোকে কিসের জন্য সার্ভিসে রেখেছিস? যেদিন বলতে শিখবো না, যেদিন বলতে শিখবো, আর যেদিন এটা বলবো যে আপনি আপনি এই ঘড়িটা পড়েছেন কেন, আপনার 1.5 লাখ টাকা মায়নায় আপনি খান কি, বাচ্চাদের পড়াশোনা করান কি, এই ঘড়িটা কোথা থেকে পড়েছেন? ঘুষ নিয়েছেন না ফার্স্ট কপি পড়েছেন? এক্স্যাক্টলি, যে কনস্টেবলের স্যালারি 25 হ্যাঁ। হবে না, সাথে রোলেক্স কি করছে? সে রোলেক্স কি করে পড়ছে? যে এসআই এর স্যালারি আপনার খুব বেশি হলে 1.5 লাখ টাকা, সে রোলেক্স কি করে পড়ছে? আমরা যদি কমন পিপল হয়ে মানে মানে দিস কোয়েশ্চেনস উই নিড টু আজকে- রেজ, এগুলো না জিজ্ঞেস করলে কি করে বেরোবে? আজকে আমার বাড়ির কাজের লোক যদি কালকে হঠাৎ একটা চাটাই ঘাড় পরে আসে, আমি পরশুদিন তাকে বার করে দেবো, হ্যাঁ, যে কেউ করে দেবো, কারণ আমাদের মনে সন্দেহ লাগবে কোথা থেকে পড়লো, তো কোথা 15,000 দিয়ে টাকা জোগাড় মাইনে। করলো? এক্স্যাক্টলি। তাহলে যেই পুলিশ অফিসারকে আমি মাইনে দিই 1.5 লাখ টাকা, ওর 6টা ফ্ল্যাট কি করে হলো, কিভাবে হলো? আর যদি হলো তো সেটাকে সিজ কেন করা হচ্ছে না? যাদের যাদের উপর এখনো অব্দি করাপশনের কেস আছে, দেখবেন তারা মারা যায়। প্রচুর এরকম জাস্টিসও আছেন, কিন্তু জাজও আছেন, যে তারা মারা গেছে। মারা গেছে তো কি হয়েছে, পুরো সম্পত্তিকে ইয়ে করে নিন, যতদিন না অব্দি কেসটা শেষ হবে ততদিন পুরো সম্পত্তিকে সরকার ক্রোচ করুক, সরকার করতেই পারে। আপনার উপর অ্যালিগেশনস আছে, আপনার দায়িত্ব অ্যালিগেশনটা থেকে নিজেকে বার করা। যদি না বার করতে পারেন তাহলে আপনার সম্পত্তিটা আমার হলো। যে পিরিয়ড থেকে যে পিরিয়ডে আপনার উপর আমার সম্পত্তি আছে, নিশ্চয়ই আপনার পৈতৃক সম্পত্তি আমি নিয়ে নিতে পারি না, কিন্তু যেটা আছে তো ওটা পারি। যেটা আপনি চাকরি করার পর থেকে আপনি কিনেছেন করেছেন সেটা আমি পারি, সেটা আমি ডেফিনেটলি পারি। সেটা থেকে আপনি আমায় কি করে আটকান? নিয়ে নিন, করুন না, 10 জনের সাথে এটা করা হোক না। 11 নম্বর লোক প্রাণের ভয়তে এমনি অনেস্ট হয়ে যাবে, কোনো চেষ্টা করতে হবে না করাপশন ফ্রি করতে গেলে। 2-4টে ছোট ছোট স্টেপ। হ্যাঁ, কিছু কান্ট্রিজ কি নেই যেখানে ক্রাইম রেটস কম আছেই তো। হ্যাঁ, তো ক্রাইমটা কি সামনের জনের মনে ভয় থাকতে হবে যে আমি এটা করলে যে একটা আমার মেয়েকে টোন কাটলে আমি অ্যাকচুয়ালি জেলে পৌঁছে যাব আর আমাকে 3rd ডিগ্রি তোমার একটা কথা বলি, আজকের থেকে মানে যখন আমরাও কলেজে ছিলাম, হ্যাঁ, আমি তোমাকে 2002, 3, 4, 5 ওই টাইমের কথা বলছি, আমরা বলতাম যে বেশি কথা বলছিস তো, গড়িয়াট মোড়ে নিয়ে গিয়ে বলবো যে আপনি আমার পিছনে আসছেন কেন। এইটুকু বললেই তাকে এরকম মারা হবে, ডান দিক বাদিক কিছু দেখা হবে না, আগে পাবলিক তাকে মারবে। এটা অনেক দরকার এখন। মানে দরকার তো বটেই, এই জিনিসটা নেই বলে তো আজকে এই অবস্থা। এখন বাসের মধ্যে যদি একটা মেয়েকে ওপেনলি টিজও করে দেয়, কেউ পাশে কিছু বলছে না। মহিলারাও কিছু বলে না। মহিলারাই কিছু বলে না, মহিলারাই কিছু বলে না। হ্যাঁ, দুটো লোক হলে এসেও হেল্প দুটো করে লোক দেবে, হলে এসে হেল্প করে দেবে, মহিলারাই কিছু বলছেন না। নিজেরা পর্যন্ত হেল্প করে দেবে, কিন্তু মহিলারা করবে না। হুম, কিন্তু ওরাই কিন্তু আগে থাকবে, যদি সেই মেয়েটা যদি ওই রাত জাগা করবে, দিন জাগা, রাত জাগা, সব জাগা, কিন্তু এই প্রশ্নটা করবে না যে আচ্ছা একই উকিল বাবু কেন প্রত্যেকটা দিন জাগা রাত জাগায় কেসগুলো নিয়ে নিচ্ছেন, কেন প্রশ্ন করছেন না? আপনি প্রত্যেকটা কেস নিয়ে কেসের সর্বনাশ করছেন, মেয়েগুলো জাস্টিস পাচ্ছেন না, আপনি কেন কেস নিচ্ছেন? আপনি এরম কি করছেন? আপনার এরম কি গ্লাভস ইন হ্যান্ড আছে যে প্রত্যেকটা কেস আপনি নেন আর কেসগুলো হেরে যায়? হারার থেকে তো আমরা শিক্ষা নিই, উনি শিক্ষা কেন নেন না? এর জন্য নেন না কারণ উনি একজন পলিটিক্যাল লোক, উনি প্রচন্ড ভাবে পলিটিক্যালি বেনিফিটেড হচ্ছে, সরকারকে বাঁচানোর জন্য উনি কি করছে, লাফিয়ে গিয়ে একটা পিআইএল করে দিচ্ছে, হেই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে। আর এইটা করতে গিয়ে কি করছে, অভয়ার কেসে উনি কোনোভাবে চেষ্টাই করলেন না ভদ্রলোক যে এভিডেন্স গুলোকে বাঁচানো হোক। এভিডেন্স বাঁচলো না তো সব পিআইএল, সব রায়, এগুলো তার কোনো মানেই হলো না, সব তো এমনি শেষ হয়ে গেল। আমাদের অডিয়েন্সদের জন্য জিজ্ঞেস করছি ম্যাম, পিআইএল এর ফুল ফর্ম ম্যাম? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এন্ড হাউ ডাজ ইট এফেক্ট করাপশন এন্ড আমি বলছি কিভাবে করে। পিআইএল আপনাকে জানতে হবে কি, কখন এটা অ্যাপ্লিকেবল। ধরুন এই যে আপনার টাকা দিয়ে চাকরি বিক্রি হলো, এটা একটা মানুষকে না, এটা কিন্তু পুরো সমাজকে এফেক্ট করলো, তো পাবলিক এবং এফেক্ট করলো তার ইন্টারেস্টকে, এবং যেহেতু এটা একটা করাপশন, এখানে একটা লিটিগেশনের জায়গা রয়েছে, তো সমষ্টিগতভাবে এইটাকে ট্রায়ালে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এটা একদম স্টেট হেড যিনি চিফ জাস্টিস সেই শুনবেন। ওকে, এবং তার সামনে এই মানে এগুলো না অনেকটা রেডি কেসের মতন, মানে সব থাকে, আমার কাছে সব এভিডেন্স রয়েছে যে এই আর্টিকেল দেখুন, এটা দেখুন, এটা দেখুন বললে জাস্ট তখন এটার কিন্তু একটা সুরাহা করে দেন। যেরকম কদিন আগে অরুন্ধতী রায় বলে একজন অথর আছে, আচ্ছা, একদিন হঠাৎ দেখলাম এক্সে উনি লিখেছেন যে হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইজ।
আমি এটা বিশ্বাস করি না এখানে যারা নিজেদের হিন্দুত্বের ধ্বজাধারী বলে তারা এই পোস্টটা দেখেনি, কারণ উনি এই ইন্টারভিউটা দিয়েছিলেন আল জাজিরা টিভিতে, দ্য স্পোকস পারসন অফ ওসামা বিন লাদেন, এবং ওনার এটাকে রিটুইট করেছিল প্রকাশ রাজ, হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইজ। এটাকে কেউ দেখে কিছু করলো না, এবং আমি প্রচন্ড নিজের ধর্ম নিয়ে খুবই বাকিবহল, আমি নিজের ধর্মকে প্রচন্ড ভাবে জানি এবং মানি। আদি সনাতন ধর্ম উপরে আমার পুরো ভরসা আছে, আমি আদি সনাতন ধর্ম মানা একজন মানুষ। এবং আমি কি করলাম, আমি একটা পিআইএল করলাম, ক্যালকাটা হাইকোর্টেই করলাম। ওনাকে নোটিশ দিতে বলা হলো। অরুন্ধতী রায় কিন্তু হঠাৎ হঠাৎ এরকম বলে পালিয়ে যাও, কারণ আপনি খুঁজে পাবেন না। ওকে নোটিশ করলেও নোটিশ ধরে না, ও ওখানে নেই, কারণ ও পুরোপুরি নকশাল একজন মহিলা, আরবান নকশাল, ও লুকিয়ে পড়ে আন্ডারগ্রাউন্ড চলে যায়, ওকে আপনি আর খুঁজে পাবেন না। এবং আমাদের কেসটা করার পর একটা ভয়ঙ্কর ভালো জিনিস কি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওর উপরে লুকআউট নোটিশ জারি করে দিল। তো কোনো একজন লোকের দরকার যে আগে গিয়ে এসে কেস করবে। দুদিন আগে জানলাম যে যেই প্রকাশ রাজ হিন্দুদের আমাদের এত গালাগালি দেয়, ও নিজেই খ্রিস্টান। ওনার মা মারা গেছে, তাকে খ্রিস্টানের ব্যাপটিজম করে পুরো ওনাদের কবর দেওয়া, যেটা রিচুয়াল সেভাবে হয়েছে। কিন্তু অদ্ভুত জিনিস দেখুন, এরা সবাই একটা একটা আলাদা 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 নিজেদের নাম, আলাদা পার্সোনালিটি, আলাদা, মানে একটা মানুষ যে আপনাকে পড়ে আছে পুরো একটা ইমপারসনেট করছে, মানে ও আপনাকে অন্য কেউ হয়ে নিজেকে বলছে, অ্যাকচুয়ালি ও সেটা না। সরস্বতী পুজোর আগে, কয়েক বছর আগে হঠাৎ একজন বলল যে সরস্বতী and Brahma have physical relationship, তো সরস্বতী পূজা মাস্ট বি প্রহিবিটেড ফ্রম এডুকেশন ইনস্টিটিউশন। সেটার এগেনস্টও আমরা কেস করেছিলাম। আমি আমার এক মানে খুব ভালো বোন বলতে পারেন, বান্ধবী বলতে পারেন, ওকে বললাম তুই কেসটা ফাইল কর, আমি কেসটা করছি। আমি আর আমার হাজবেন্ড, হ্যাঁ অবভিয়াসলি এটার আপনি এতে পেয়ে যাবেন, মানে গুগলেও আপনি পেয়ে যাবেন এটা ডিটেল। মানে জাস্ট বিকজ শিব পার্বতী হ্যাড আ রিলেশনশিপ উই ক্যান ওন্ট ওয়ার্শিপ देम, এটা এরকম টাইপ অফ ব্যাপার হয়ে যাচ্ছে। এটা একটা বদমাইশি। কিন্তু কলকাতা হাইকোর্ট আপনি বুঝুন, চিফ জাস্টিস কি করলেন, সাথে সাথে ফেসবুককে ইনস্ট্রাক্টেড করা হলো, ফেসবুক এসে মেনে নিল এবং ওই পোস্টটাকে ডিলিট করে দিলেন। মুকুল রোহতগি স্যার সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ফেসবুকের হয়ে দাঁড়িয়েছিলেন, আপনি রেকর্ড পাবেন। তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন খুব প্রয়োজন করার। অনেক কিছু আমাদের, যদি আমরা দিনে সকালে পেপার পড়ি, যেরকম কদিন আগে আমি একটা নিউজ পেপারে পড়লাম, প্রায় বছর দুয়েক তিনেক আগে বলছি, যে নতুন যখন কোনো শ্মশান হয়, সেই শ্মশানে, এটা দুটো ইনসিডেন্ট আমাকে খুব নাড়া দিয়েছিল। শ্মশানে প্রথম যখন চুল্লিটা চালু হয়, কিভাবে হয় জানেন, কিছু বেওয়ারিশ লাশকে একসঙ্গে দু তিনটে ঢুকিয়ে ওটাকে চালু করে দেখা হয় যে হিটারটা চলছে কিনা। মানে একটা বার্নারে তিন চারটে বডি ঢুকিয়ে যে ট্রায়াল করে, এবার মাঝখানে ওটা বন্ধ হয়ে যেতে পারে, মানে বডিটা নাও পড়তে পারে পুরোটা, বিকজ এতগুলো একদম জুরিসপ্রুডেন্সে বলা হচ্ছে যে একজন ডেড বডি, কাদের কাদের লিগ্যাল রাইট আছে জাস্টিস পাওয়ার। বেবি ইন আ ভুম, যে পেটের ভিতর আছে, একজন ডেড বডি কপস, মানুষ অ্যানিমেলের, মানুষের তো আছেই, এদের সব, মানে আমি এটা বিশ্বাস করি যে একটা মানুষের যদি ডিগনিফাইড রাইট টু লিভ যদি আমার রাইট হয়, তাহলে ডিগনিফাইড ডেথ আমার তার থেকেও বড় রাইট, এবং সেটা থেকে আমাকে কেউ ডিপ্রাইভ করতে পারে না। আমি কিন্তু আমার হাজব্যান্ডের পারমিশন নিই এবং একটা পিআইএল করি। সেখানে আমি বলি যে দেখুন, আমি জানি এটাকে বন্ধ করা যাবে না। তার আগে করোনার সময় সার্সি দিয়ে বডি টেনে নিয়ে যাচ্ছিল, আধজলা বডি, সেটাও রীতিমতো ইন্টারনেটে এসেছিল, আমি সেটা দেখে চিঠিও লিখেছিলাম। আপনার বেশি দূরে না, আমাদের গড়িয়া মহাশ্মশানেই হয়েছিল এই ঘটনাটা। আমি সব ঘটনাগুলোকে ক্লাব করে কেস করি। আপনি এটারও আপনি রেকর্ড পেয়ে যাবেন গেলে। আমি বলি যে আমি আমার রোজগারের টাকায়, আমার হাজবেন্ডের থেকে টাকা নিয়ে, আমার রোজগারের টাকায়, আমার হাজবেন্ডও অ্যাডভোকেট বরুণ কুমার রায়, উনি আমার সিনিয়রও, তো আমাদের টাকায় আমরা ওনাকে একদম, মানে যারাই আছে যথা নাম যথা গোত্র, কারণ আমাদের সবকিছু বলে তার দাহ সংস্কার করব, এবং তার যেটা শ্রাদ্ধ হয়, কারণ তার নাম গোত্র যাই না, গণ শ্রাদ্ধ একটা করবো, আমাদের পয়সায় করবো। ক্যালকাটা হাইকোর্টে আমি যখন কিছু, মানে আপনার সাইটেশন করতে যাই কিছু জাজমেন্টে, আমাকে চিফ জাস্টিস বলে আপনার কোনো সাইটেশন বলার দরকার নেই, আপনি যেটা বলছেন সেটা বিশাল জিনিস, কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি নিশ্চয়ই করবেন। এটা মজার ব্যাপার হলো, কর্পোরেশনের সঙ্গে যখন যোগাযোগ করি, কর্পোরেশনকে আমি লিখেছিলাম কিছু একটা,
এবং কর্পোরেশন আমাকে উত্তর দেয় আরেকটা কিছু। তো যদি আপনার ইচ্ছে থাকে আপনি সব করতে পারেন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা প্রত্যেকটা সাধারণ মানুষের রাইট। আপনার রাইট এক্সারসাইজ করতে আপনাকে কেউ আটকাতে পারে না, তার জন্য আপনার অ্যাডভোকেট হওয়ার কোনো প্রয়োজন এনিথিং নেই। দ্যাট বদার্স ইউ, আর মনে হয় যে আমাদের ধর্ম বা আমাদের আমাদের পার্সোনাল লাইফ, কিছু এনিথিং ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ রং এন্ড দিস শুড বি রিপোর্টেড PIL, পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্ট লিটিগেশন, লিটিগেশন ক্যান বি অ্যাপ্লাইড। এটা কিভাবে অ্যাপ্লাই করবে ম্যাম? আর্টিকেল 32 হুম, সুপ্রিম কোর্ট, আর্টিকেল 226 হাইকোর্ট। ওকে, অ্যাডভোকেটের কাছে আপনি যার কাছে যাবেন, যিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, যার রেকর্ড আছে করার, উনি জানেন কি করে করতে হবে। কারণ ইন পার্সনও কিন্তু একজন মানুষ গিয়ে কোর্টে নিজের কথা রাখতে পারে, হ্যাঁ, কিন্তু প্রফেশন একটা ডেপথ যেই কাজটা যে রোজ করছে, আজকে তুমি সেটাই। যেভাবে ইন্টারভিউ নিচ্ছ, আমি যতই ভালো কথা বলি আমি পারবো না, কারণ দিস ইজ নট মাই জব। রাইট। তো বিশ্বস্ত একজন মানুষ যাকে আপনার মনে হবে যে হ্যাঁ এই মানুষটা আমার হয়ে করবেন, একজন সংবেদনশীল মানুষ, যাবেন। তো ভালো কোনো সোশ্যাল advocate। মিডিয়া পোস্ট থেকে শুরু করে এনি হ্যাঁ কমেন্টও হতে পারে, ইউ ক্যান অবভিয়াসলি রিপোর্ট ইট। পোস্টার বানিয়ে না, তাকে পুরো অফিসে সবার সামনে সে যে সেক্সুয়াল কথাটা আপনাকে বলেছে সবাইকে দিয়ে তাকে ওই কথাটা বলে টিজ করান। যদি মেসেজ উল্টোপাল্টা করে, মেসেজ ওপেন সবাইকে, তার বাড়ি পৌঁছে যান, তার বউকে দেখিয়ে দিন, তার পুরো পাড়ায় প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখিয়ে দিন, দেখুন তো লোকটার করে কিনা। সমাজে বাঁচা মুশকিল করে দিন, তার সমাজে বাঁচা মুশকিল করে দিন, সে এমনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা কথা মাথায় রাখবেন, কিছু মহিলা থাকে দেখবেন যারা আবার খুব মহিলাদের এগেনস্টে বলে। আমিও কিন্তু বলছি যে যদি কোনো মহিলা কাউকে আপনার মিথ্যে কেসে ফাঁসায়, তার থেকে বড় ক্রিমিনাল কেউ নেই। আমিও এই কথাটা বলছি, কিন্তু নিজের রাইটকে মিস, এটাকে কেউই কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, সে পুরুষ হোক কি সে মহিলা হোক, সে সাপোর্ট করবে না। কিন্তু দেখবেন কিছু মহিলা আছে যারা সস্তা পাবলিসিটির জন্য মেয়েদের এগেনস্টে বলে, তারই জামার দোষ ছিল, সে রাত্রি 8টার পরে বেরিয়েছে কেন, আমাদের সময় হয়নি। তো হয়নি তার কারণ তোমার দাঁত হয়তো খুব উঁচু, এর জন্য হয়নি। তখন হয়তো রাস্তায় কম বাঘ ছিল, এখন বেশি বাঘ না, কম বাঘ ছিল তখন, রাস্তার লোকের অনেক বেশি অ্যাওয়্যার ছিল। আমাদের সময় আমাদের পাড়ার দাদারা, নিজের দাদা ছিল, তারা ধরে পেটাতো, এখন পেটানোর কেউ নেই। এবং সেই মহিলাদের যে 1,500 টাকা নেওয়ার জন্য, আমি একদম নাম করে বলছি, যে পুরুষ অধিকার কর্মী বলে 1,500 টাকা নেওয়ার জন্য যেই লোকটা এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বসে মেয়েদের কুৎসা করছে, তাকে যেখানে পাবেন ধরে আগে অ্যাবিউজ করুন। তাকে জিজ্ঞেস করুন যে আপনার মা কি এরকম ছিল, আপনি কোন সাহসে মেয়েদের নামে বলছেন, কটা মেয়েকে রেখেছেন। আপনি একটা মেয়েকে বলছেন সে মেনটেনেন্স নিচ্ছে বলে, তাহলে আপনি সেই ছেলেটাকে বলছেন না কেন যে পণের জন্য জ্বালিয়ে মেরে ফেলেছে এত বছর? আরে মেনটেনেন্স নেওয়া তো জ্বালিয়ে মেরে ফেলার থেকে অনেক কম। জ্বালিয়ে মেয়েদের দিনের পর দিন একটা ফ্রিজ, একটা মাইক্রোওভেন, একটা টিভি, একটা এসি দেওয়া হয়নি বলে মেরে ফেলা হয়েছে, গয়না দেওয়া হয়নি বলে মেরে ফেলা হয়েছে। সেটা বড় ক্রাইম না কেউ মেনটেনেন্স নিল সেটা বড় ক্রাইম? মেনটেনেন্স মানুষ কখন নেবে? যখন তার কাছে কোনো উপায় নেই, প্রাণের থেকে 2 টাকা বেশি, এবং সেটাকে বিক্রি করে ওনার ব্যবসা চলাটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কে ব্যবসা করছে এবং কে ব্যবসা করছে না। সমাজে অ্যাওয়ারনেস করার জন্য টাকা নেওয়ার প্রয়োজন নেই। সমাজে অ্যাওয়ারনেস করার নামে যদি আমি টাকা নিই তাহলে আমি একটি চিটিংবাজ। যেই মহিলা বা যেই পুরুষ মানুষ অ্যাওয়ারনেসের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা নিচ্ছে সে চিটিংবাজ। যে আপনাকে অ্যাডভোকেটের নাম বলে বলছে ওই অ্যাডভোকেটের কাছে যান, 1,500 টাকা নেওয়ার পর জানবেন সে চিটিংবাজ, এবং যে অ্যাডভোকেটের কাছে পাঠাচ্ছে সে আরো বড় চিটিংবাজ, কারণ ওর থেকেও কমিশন নিচ্ছে। তো এই ধরনের লোকের থেকে সজাগ হন, না হলে আপনারা ঠকবেন এবং তারপরে বিভিন্ন পেশার লোকদের গালাগালি দেবেন। কিন্তু ঠকতে আপনি গেছেন, আপনি গেছিলেন নিজে সব বুঝে সব জেনে সেই লোকটার কাছে। তো সেক্সুয়াল অফেন্স এক ওয়ার্কপ্লেস যখনই হবে, যখন সেটা সত্যি হবে, সেটা সোচ্চার হন, সেটা নিয়ে বলুন, লোকটাকে একদম আনভেল করে দিন, ফেমাস করে দিন ওনাকে। দুটো জিনিস করুন, ফেমাস করুন আর জোকার করুন। প্রত্যেকটা লোক ওকে দেখে হাসবে। সেক্সি মেসেজ পাঠিয়েছে তো আপনাকে, সবাইকে বলুন, ওনাকে জোকার বানিয়ে দিন। ওনার বাচ্চা স্কুলে চলে যান, ওনার বাচ্চা স্কুলে চলে যান, কারণ যেই কাজটা করে তার এটা বোঝা উচিত যে আমার বাচ্চার সঙ্গেও হতে পারে।
একটা জিনিস আমাদের সমাজে প্রচলিত ছিল যে ভুল লোককে আমরা কিছু করতাম না, তাকে সমাজ থেকে আইসোলেট করে দিতাম, তার মুচি নাপি বন্ধ করে দিতাম।